আপনাকে একটা জিনিস বুঝতে হবে, উনি যেটা সেফ এক্সিট বলছেন, এই সেফ এক্সিটের সঙ্গে মূলত যে শব্দটি জড়িত সেটি হলো একেবারে নিরাপদে পালিয়ে যাওয়া, বোরকা পরে পালিয়ে যাওয়া, তারপর সে মানে গর্তের মধ্যে পালিয়ে থাকা, সীমান্ত পাড়িয়ে দেওয়া, হেলিকপ্টার করে পালিয়ে যাওয়া, কেউ যেন ধরতে না পারে, বুঝতে না পারে, পালিয়ে যাওয়ার সময় অনেকগুলো টাকা পয়সা নিয়ে যাওয়া, যেখানে পালাবেন সেখানে গিয়ে নিরাপদে নিশ্চিন্তে বসে বসে পোলাও কুরমা খাওয়া যায়, ঠিক এরকম টাকা পয়সা আগে চুরি চামারি করে সেখানে পাঠিয়ে দেওয়া। তা এই যে নর্মাল পালানো, মানে একটা চোরের যে পালানো, একটা ডাকাতের পালানো, একটা ছিনতাইকারীর পালানো, আর একজন রাজনীতিবিদ বা ক্ষমতাধরের পালানোর মধ্যে অনেক ডিফারেন্স। সেই ডিফারেন্সটাই মূলত সেফ এক্সিট দিয়ে বলা হয়। যখন কেউ চুরি করে ধরা পড়ে, সে গণপিটুনির ভয়ে পালায়, তো তখন তার ধনসম্পদের কথা চিন্তা থাকে না। কিন্তু যখনই এই রাজনীতিবিদদের পালানোর প্রসঙ্গ আসে, এটাকে ভদ্র ভাষায় সেফ এক্সিট বলা হচ্ছে। এখন যারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, অতীতে এটা নতুন নয়। আমাদের দেশে যতবারই রাষ্ট্র ক্ষমতা আসছে, ততবারই এই যে অল অন এ সাডেন যখন আনএক্সপেক্টেডকে ক্ষমতা আসে, সেটা 1/11-এর সময় আসুক, 52-এর সময় আসুক, তারা খুব অল্প সময়ের মধ্যে টাকা কড়ি রোজগার করে, বিদেশে টাকা পাচার করে, আর সময় মতো বিদেশে পালিয়ে যায়। লন্ডনে, আমেরিকা, দুবাইতে, বেগম পাড়া এরকম অহরহ ঘটনা ঘটছে। তো এই সরকার যখন ক্ষমতায় এলো, এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে। এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। পালানোর মতো যে বয়স দরকার, মানে যে কৌশল দরকার, ওটা এখনও রপ্ত করতে তাদের আরও 10-15 বছর লাগবে। ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ, তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো এদের মধ্যে যদি নাহিদ সাহেবের কথা মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন, মন্দ কাজে জড়িত হয়ে থাকেন, এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সঙ্গতির কারণে তিনি পালাবেন। এবং এখানে সেফ এক্সিট বলতে অপর পক্ষের সাথে নেগোসিয়েশন সাধারণত হয় না, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়ে গেছে। এবং রাজনীতিটা এখন না এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে, হ্যান্ডকাপ পরা হচ্ছে, তাও আবার পিঠমোড়া করে বেঁধে। সালমান এফ রহমান সাহেবের মতো মানুষ, যেখানে বাংলাদেশে তার বাবা 1948-এ মিনিস্টার ছিলেন, তার মতো লোকরা ধরলো, দাড়িও কামালো, মোছও কামিয়ে দিল, এরপর তাকে পিঠমোড়া করে বাঁধলো, তাকে এবং আনিসুল হক দুজনকে আইনমন্ত্রী একই অবস্থা করলো, করে দুজনের পরনে নতুন লুঙ্গি পরাই দিল। এমন লুঙ্গি পরিয়ে দিল দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটোকালে করালে যা হয় না, মানে একসাথে 3-4 জন ছেলেকে সুন্নতে খতনা করায়, মুসলমানি করায়, এরপরে তাদেরকে নতুন লুঙ্গি পরায় দেয়। এবং এদের দুজনকে দাড়ি মোছ কামানোর পরে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হয়েছে যেন তাদেরকে সুন্নতে খতনা করানো হবে। তো এই যে একটা ট্রেন্ড চালু হলো, উদাহরণ চালু হলো, আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে? কখনোই থেমে থাকবে না। আগামীতে দেখবেন যে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে।